ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। আজকে আমরা শুরু করছি 25শে মের কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা 16টি এমসিকিউ সিলেকশন করেছি 16টি কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। তো আজ আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব সেগুলো কিন্তু WBCS প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স GS4 এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর অন্যান্য পরীক্ষার জন্য তো আছেই ইম্পর্টেন্স। তো আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি আছে যে মে 2026 সালে ভারত সফরে এসে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পররাষ্ট্রমন্ত্রী? উত্তর হবে মার্কো রুবিও। মার্কো রুবিও হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তিনি এখানে এসেছেন ভারতে, এবং 2026 সালে নয়াদিল্লিতে ভারত সফরে এসেছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন। এই বৈঠকে যেসব জিনিস নিয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো তোমার শক্তি, প্রযুক্তি, বাণিজ্য সহযোগিতা এবং ডিফেন্স সিকিউরিটি, এই চারটি বিষয়ের উপর সামরিক সম্পর্ক বৃদ্ধি। মার্কো রুবিও ভারতকে বড় ভক্ত বলে উল্লেখ করেছেন এবং বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুবই প্রশংসা করেছেন। তো প্রিলিমস পয়েন্ট থেকে মনে রাখবে ভারত মার্কিন যে কৌশলগত অংশীদারিত্ব শুরু হয়েছিল 2004 সালে, সেটা শুরু হয়েছিল। এবং কোয়াডে কে কে আছে? কোয়াড যে জোট, সেই জোটে আছে আমাদের ইন্ডিয়া, USA, জাপান আর তোমার অস্ট্রেলিয়া। চায়নার যে বাড়বাড়ন্ত সেটাকে ট্যাকেল করার জন্য, সেটাকে নালিফাই করার জন্য এই কোয়াড তৈরি করা হয়েছে। কোয়াডের মধ্যে আছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন কি? ল্যান্ডসেট একটা তোমার সমীক্ষা প্রকাশ করেছে 2020 থেকে 25 সালের মধ্যে প্রকাশিত বায়োমেডিক্যাল গবেষণাপত্রে AI নির্মিত জাল সাইটেশন পাওয়া গেছে। সেই সংখ্যাটা কত? উত্তর হবে কিন্তু 1.5 লক্ষ, 1,50,000। টোটাল যে জমা পড়েছিল সেটা হচ্ছে 2.3 মিলিয়ন। 2.3 মিলিয়নের মধ্যে তোমার মানে 23 লাখের মধ্যে 1.5 লাখ তোমার হচ্ছে তোমার জাল সাইটেশন, যেগুলো AI দিয়ে তৈরি করা হয়েছে, সেইগুলো জমা পড়া হয়েছে। এবং 2020 থেকে 25 সালের মধ্যে এই যে ঘটনাটা সেটা ঘটেছে, এবং গবেষণাপত্রের AI-এর যে সাইটেশন ঢুকে পড়েছে সেটা খুবই সংকটপূর্ণ, কেননা গবেষণাটি পরিচালনা করেছে কর্নেল বিশ্ববিদ্যালয় এবং UCLA বা UC বার্কলের যে বিজ্ঞানীরা তারা করেছেন। বিপদটা হচ্ছে কি? বিপদটা হলো AI মডেলগুলি এমন গবেষণাপত্রের উদ্ধৃতি দিচ্ছে যেগুলো আসলে কোনো অস্তিত্ব নেই। বোঝা গেছে? AI মডেলগুলি যে গবেষণাপত্র উদ্ধৃতি দিচ্ছে যেগুলোর অস্তিত্বই নেই, এটাকে বলা হয় হ্যালুসিনেশন বলা হয়। তো এই ভুল তথ্য ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থাকে মারাত্মক ক্ষতি করতে পারে। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হলো 2026 সালের মে মাসে উত্তর পশ্চিম ভারতের তীব্র তাপপ্রবাহে নিচের কোন স্থানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে? উত্তর হবে মুঙ্গেশপুরে 46.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবং বলা হচ্ছে যে সালতপুরে রাজস্থানে 43.6 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর তোমার দিল্লিতে 43.7 ডিগ্রি সেন্টিগ্রেড, আর মুঙ্গেশপুরে 44.6 ডিগ্রি সেন্টিগ্রেড। IMD জানাচ্ছে, IMD হলো কি? IMD মানে হচ্ছে ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। অনেকবারই আমরা বলেছি, এর সংজ্ঞা অনুযায়ী স্বাভাবিকের চেয়ে প্রায় 4.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি পেলেই কিন্তু সেটা আমাদের বলা হয় তাপপ্রবাহ হচ্ছে। তো সেরকমই একটা পরিস্থিতির ঘটনা ঘটেছে। থর মরুভূমির উপর দিয়ে তাপ জমলে কিন্তু কম চাপের অঞ্চল তৈরি হয়, যা বঙ্গোপসাগর, আরব সাগর থেকে আর্দ্রতা টেনে এনে বর্ষার সূচনা ঘটায়। অর্থাৎ এই তাপপ্রবাহেই কিন্তু বর্ষার আগমনকে ত্বরান্বিত করে। পরবর্তী প্রশ্ন কি? মে 2026 পর্যন্ত কোন দেশে ইবোলা প্রাদুর্ভাবে 204 জনের বেশি মৃত্যু হয়েছে, যার ফলে ভারত ভ্রমণ সতর্কতা জারি করেছে? উত্তর হবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, DRC। মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট এটা এবার পরীক্ষার জন্য, এবং কতগুলো বেশ ভালো ভালো ইম্পর্ট্যান্ট আমরা এখানে কতগুলো স্ট্যাটিক নিয়ে এসেছি যেগুলো খুবই জানা প্রয়োজন। তাহলে আমরা জেনে নিই সেগুলো কি। আগে আমরা সংক্ষেপে জেনে নিই ব্যাপারটা কি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো হলো সংক্ষেপে DRC বলা হয়। এতে কি ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা প্রায় 204 জন হয়েছে। আর রেড ক্রস জানিয়েছে কি 3 জন স্বেচ্ছাসেবক মারা গেছেন এখানে, 3 জন। পাশের দেশে উগান্ডাতেও কিন্তু 3টি কেস নিশ্চিত হয়েছে উগান্ডাতে। ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে? ভারত তার নাগরিকদের DRC থেকে উগান্ডা এবং দক্ষিণ সুদান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ইবোলা ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল 1976 সালে DRCতেই হয়েছিল। এটি ফিলো ভাইরাস পরিবারের সদস্য এবং হুয়ের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভা, এবং এটি 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল। এইগুলো আমাদের মনে রাখতে হবে। DRC মনে রাখবে। ইবোলা 1976 সালে প্রথম কিন্তু যে ইবোলা ভাইরাস এসেছিল সে DRCতেই কিন্তু প্রথম দেখা গেছিলো। DRCতে তোমার কি বললাম? DRCর ফুল ফর্ম রিপাবলিক অফ
কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, ডিআরসি। তো ডিআরসিতেই কিন্তু 1976 সালে প্রথম ইবোলা ধরা পড়েছিল। এবারেও ইবোলার জন্য 204 জন মারা গেছে ডিআরসিতে। এর বাইরে তোমার উগান্ডা, দক্ষিণ সুদান এগুলোতেও কিন্তু ধরা পড়েছে কেস। তো এখান থেকে যারা আসছে বা যারা যাচ্ছে যাওয়ার জন্য তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, যারা আসছে তাদেরকে আগে তোমার কোয়ারেন্টাইন করা হচ্ছে। এবার পরবর্তী প্রশ্ন 5 নম্বর, কোন ভারতীয় সরকারি কোম্পানি মানালি রিফাইনারিতে এসএএফ সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল হয়, যেটা আমাদের এমনি ফুয়েল থাকে তার সঙ্গে এসএএফ যোগ করার জন্য একটা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আমরা পেয়েছি, সেটা আমরা ভালো করে জানবো। কোশ্চেনটাকে জেনে নিই। ভারত সরকারি কোম্পানি, কোন ভারত সরকারি কোম্পানি, একটা কোম্পানি ভারত সরকারের, যার মানালি যে জায়গাটা, মানালির রিফাইনারিতে তোমার এই এসএএফ সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েলটা তৈরি করার জন্য পরিকল্পনা নিয়েছে, উৎপাদন প্রকল্প নির্মাণ করছে। উত্তর হবে বিপিসিএল বা ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, বিপিসিএল। বলছে মানালি রিফাইনারিতে 60,000 মেট্রিক টন এসএএফ উৎপন্ন হবে, যেটা ভারত সরকার এটিএফের 1% মিশ্রণ বাধ্যতামূলক করবে। এইবার আমরা এসএএফ আর এটিএফটা বলে নিই। এসএএফ হলো সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েলের সাথে যদি আমরা এসএএফ যুক্ত করি তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে নির্গমনটা হয় সেই কার্বন ডাইঅক্সাইডের নির্গমনটা কমে যায়। সেই জন্য এই টার্গেট নেওয়া হয়েছে এবং এটা প্রথমে টার্গেট নেওয়া হয়েছে 1% বর্তমানে অ্যাড করার জন্য। এবং কার সাথে যুক্ত করতে হবে, অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল এটিএফ এর সাথে তোমার এসএএফ যোগ করা হবে। এটিএফ হচ্ছে এভিয়েশন টারবাইন ফুয়েল। এইখানে তোমার যা ফুয়েল অ্যাড করা হবে তার সাথে 1% এসএএফ থাকবে। এটা 2026-এ তোমার টার্গেট নেওয়া হয়েছে, 2027-এর টার্গেট নেওয়া হয়েছে, সেটাকে 2%-এ উন্নীত করা হবে এবং 2030 সালে এটাকে 5%-এ নিয়ে যাওয়া হবে। তাহলে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তার 3.5 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। এসএএফ কোথা থেকে তৈরি হয়? এসএএফ যেটা বললাম সাস্টেনেবল অ্যাভিয়েশন ফুয়েল, এটা তৈরি হয় রান্নার পুরনো তেল, কৃষিবর্জ্য, বায়োমাস থেকে, এগুলো থেকে উৎপন্ন হয়। আর মোটামুটি এই প্রকল্পে বার্ষিক তোমার 3.5 লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন হ্রাস হবে। হলো। এর পরবর্তী কোশ্চেনে আমরা কি দেখব? পরবর্তী কোশ্চেন হচ্ছে এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ 2026-এ ভল্ট ইভেন্টে তোমার রূপোর পদক জেতেন কোন ভারতীয় জিমন্যাস্টেরই একটি ইভেন্ট, তার নাম হচ্ছে ভল্ট। সেই ভল্ট ইভেন্টে এফআইজি ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপ 2026 এখানে রূপোর পদক জিতেছে তোমার সিলভার জিতেছে কে? প্রণতি নায়ক। উত্তর হয় প্রণতি নায়ক। এবং বলা হচ্ছে কি প্রণতি 3বারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ পদজয়ী, 3বার এশিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে। আর কি হচ্ছে যে 2020 সালে টোকিও অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেছিল ভারতের হয়ে। এফআইজি সদর দপ্তর আছে লাউজান সুইজারল্যান্ডের লাউজান হচ্ছে সদর দপ্তর। আর এর বাইরে কি যে এখানে তোমার রয়্যাল চ্যালেঞ্জার নিয়ে আইপিএল নিয়ে একটা সংক্ষেপে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা জানার দরকার নেই যেহেতু এটা এখন রানিং। যখন আইপিএল শেষ হবে তখন আমরা বাকিগুলো সব জেনে নেব। পরবর্তী কোশ্চেন কি, সিবিএসইর ক্লাস 12 উত্তরপত্র পুনর্মূল্যায়নের পোর্টাল সংকট সমাধানে কোন আইআইটিগুলিকে নিযুক্ত করা হয়েছে? যে সিবিএসই যে ক্লাসের যে 12-এর উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করার জন্য পোর্টাল সংকট সমাধান হয়েছে। যেমন একজন স্টুডেন্ট তার যে মার্কশিট সে দেখেছিল, সেই মার্কশিটটা যখন দেখলো অনেক নাম্বার কম পেয়েছে, তখন সে তার এটাকে দেখার জন্য চাইলে যখন সিবিএসইর কাছে, তখন যে মার্কশিটটা আপলোড করা হলো সেটা দেখা হলো সেটা তার নয়, অন্য কারোর একটা মার্কশিট। তো এটা তাদেরকে আশাহত করেছে এবং অনেকেই হয়তো রেজাল্টের এরকম সমস্যা হতে পারে। তো সেইটা টেকনিক্যাল গ্লিচের জন্য হয়েছে, যার জন্য আমাদের এডুকেশন মিশন ধর্মেন্দ্র প্রধান দুটো আইআইটিকে দায়িত্ব দিয়েছে, আইআইটি মাদ্রাস এবং আইআইটি কানপুর। এর বাইরে আর 4টি তোমার ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে পেমেন্টের জন্য, এসবিআই, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক, এই 4জনকে। এই হলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এখানকার, এই কারেন্ট অ্যাফেয়ার্সটি। আর সিবিএসই মনে রাখবো 1962 সালে শুরু হয়েছিল, সদর দপ্তর নয়াদিল্লিতে। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এটা কিন্তু তোমার করা হচ্ছে কিসের জন্য? তোমার ডিজিটালি এডুকেশনটাকে ডিজিটালি কাছে নিয়ে আসার জন্য, আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা হলিস্টিক একটা অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন কি, এসআরএস 2024 রিপোর্ট অনুযায়ী ভারতে 1000 জীবিত জন্মে মৃত্যুর হার কত? বর্তমানে হচ্ছে 35। জীবিত হারের মধ্যে আইএমআর বলা, আইএমআর হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। এসআরএস বলতে কী বোঝায়? এসআরএস হলো তোমার স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম বলা হয় এসআরএস 2024-এর পোর্টাল অনুযায়ী। এখানে 1000 জনের মধ্যে মৃত্যুর হার 35 জন। এটা আগে 36 ছিল, এবছর যে এসআরএস রিপোর্ট এসছে সেটাতে কমে 35-এ এসছে। ন্যাশনাল অ্যাভারেজ হলো 35। তাহলে
এইবার কতগুলো ডেটা আমাদের মনে রাখা দরকার। এই আইএমআর যে রিপোর্ট বার করেছে, আইএমআর রিপোর্টের উপরে এসআরএ যে রিপোর্ট বার করেছে, আইএমআরে বলা হচ্ছে যে কেরালার যে আইএমআর সেটা হলো 7, মানে প্রতি 1000 শিশুর মধ্যে 7 জন মারা যায় কেরালাতে। আর তোমার ইনফ্যান্ট মর্টালিটিতে রেট বলা হচ্ছে। আর সবচেয়ে বেশি হচ্ছে ইউপিতে তোমার সেটা হচ্ছে 48 হলো তোমার ইউপির আইএমআর, মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট, মনে রাখবে। আর আসাম মধ্যপ্রদেশে এটা হচ্ছে তোমার 46 হলো আসাম এবং মধ্যপ্রদেশে। আর একটা জিনিস আমাদের মনে রাখবে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, আমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের আইএমআর যে রেট সেটা হলো 22, এটা মনে রাখবে। তাহলে 4টে ডেটা এখানে মনে রাখতে হবে। ন্যাশনাল অ্যাভারেজ 36 থেকে কমে 35 হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের আইএমআর হচ্ছে 22, আর সবচেয়ে আগিয়ে আছে তোমার কেরালা 7, আর ইউপি হচ্ছে 48 সবচেয়ে নিচে আছে, মনে থাকবে। এর পরবর্তী কোশ্চেন কি? পরবর্তী হচ্ছে রাজস্থান সরকারের বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান 2026 কর্মসূচি কোন সময়কাল ধরে চলবে? উত্তর হবে 25শে মে থেকে 5ই জুন। এটা হচ্ছে 5ই জুন, আমরা জানি কি 5ই জুন হলো আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে। আর গঙ্গা দশমী হচ্ছে তোমার 25শে মে। তো এই ডেটটাকে থেকে শুরু করে এই ডেট পর্যন্ত এটা নেওয়া হয়েছে বন্দে গঙ্গা জল সংরক্ষণ অভিযান। এর মূল লক্ষ্য হলো জল সংরক্ষণ কাঠামোর সংস্কার করা, জলের উৎস দূষণমুক্ত করা, আর ভূগর্ভস্থ পুনর্ভরণ এবং সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি। আর কিছু জানতে হবে, PMKSY মানে প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চন যোজনা, এর মূলনীতি কি? হার খেত কো পানি, মোর ক্রপ পার ড্রপ, ড্রিপ ইরিগেশন টাইপের। PMKSY প্রতিষ্ঠিত হয়েছিল 2015 সালে। PMKSY প্রতিষ্ঠা হয়েছে 2015 সালে। বিশ্ব পরিবেশ দিবস আমি বলে দিলাম 5ই জুন, এবং সেটা ইউনাইটেড নেশন ঘোষণা করেছিল। এই হলো আমাদের 9 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন আর কি, রাশিয়া ইউক্রেনে যে অরেশিং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে তার আনুমানিক গতিগত? উত্তর হচ্ছে 10 ম্যাক 10-এর থেকে বেশি। দেখো, ম্যাক 5-এর থেকে যদি বেশি হয় সেটা বলা হয় সুপারসনিক, আর ম্যাক 10 মানে বুঝতে পারছো 10+, 10-এর থেকেও বেশি বলছে, তার মানে সুপারসনিকের থেকেও বেশি স্পিডে চলে। আর ম্যাক মানে বলতে কি, ম্যাক মানে হচ্ছে সাউন্ডের যে তোমার স্পিড, সেই স্পিডের যদি 5 গুণ হয় সেটা হচ্ছে সুপারসনিক। এই সাউন্ডের স্পিডটাকেই ম্যাক বলা হয়। তাহলে 10+ ম্যাক যেটা, সেটা হচ্ছে অরেশিং যে আমরা হাইপারসনিকের কথা বলছি, সেই হাইপারসনিকের তোমার স্পিড হলো 10+। এটা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, অবশ্যই মনে রাখবে। এবং এটা তোমার মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, গতি 10 গুণের থেকেও বেশি, এবং হাইপারসনিক হচ্ছে ম্যাক 5-এর বা তার থেকে বেশি। এবং ভারতের যদি আমরা প্রেক্ষাপটে দেখি, তাহলে কৌশলগত স্বায়ত্তশাসন নীতি অনুযায়ী রুশ ইউক্রেনের যুদ্ধে কোনো পক্ষকে সরাসরি সমর্থন করেনি। ডিআরডিওর HSTDV প্রকল্প হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে, ডিআরডিওতে কাজ হচ্ছে। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে 2015 সালের ইরান পরমাণু চুক্তির নাম কি, যা বর্তমান ট্রাম্প ইরান পরমাণু আলোচনার পটভূমি তৈরি করেছে? উত্তর হবে কি? উত্তর হবে তোমার JCPOA মানে জয়েন্ট কম্প্রিহেন্সিভ তোমার প্ল্যান অফ অ্যাকশন। 2015 সালে এটি ইউএসের সাথে কিন্তু স্বাক্ষর হয়েছিল, এবং আরও কয়েকটি কান্ট্রির সাথে ছিল। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA মধ্যস্থতা করেছিল। তো আর কয়েকটা ডিটেলস জানো তোমার, এই যে IAEA এর কথা বলছি, IAEA ইন্টারন্যাশনাল অ্যাটমিক এজেন্সি, তার তোমার সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার। আর আরেকটা জিনিস আমার জানতে হবে, যেহেতু ইরান আসছে, এখানে চাবাহার পোর্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। চাবাহার পোর্টটার সাথে ইন্ডিয়ার একটা ভালো সম্পর্ক আছে, ইরানের সাথে তোমার স্ট্র্যাটেজিক তোমার চুক্তি আছে, স্ট্র্যাটেজিক রিলেশনশিপের জন্য খুব ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার কান চলচ্চিত্র নিয়ে। কান চলচ্চিত্র 2026 79তম তোমার কান ফেস্টিভ্যাল 2026-এ পালমে ডিওর চলচ্চিত্রে পালমে ডিওর পুরস্কার জিতলেন কে? উত্তর হবে ক্রিস্টিয়ান মুঙ্গুর ফোর্ড বলে যে সিনেমাটা, সেই সিনেমার জন্য তিনি এটি পেয়েছেন পালমে ডিওর। একটা জিনিস বলে দিই, যে কান চলচ্চিত্রের সর্বোচ্চ যে পুরস্কার তার নাম হলো পালমে ডিওর। পালমে ডিওরটি এই ক্রিস্টিয়ান মুঙ্গু ফোর্ডের জন্য পেয়েছে পালমে ডিওর। তিনি 2007 সালেও কিন্তু এই পুরস্কারটি পেয়েছিলেন, এবং সেই সিনেমাটার নাম ছিল 4 month 3 week 2 days। এই ছবির জন্য পেয়েছিলেন। আর কয়েকটা ডিটেলস আমার জানা দরকার। কান ফিল্ম ফেস্টিভ্যাল 1946 সালে অনুষ্ঠানের স্থান ছিল ফ্রান্স, শুরু হয়েছিল 1946 সালে। আর তোমার সত্যজিৎ রায়ের পথের পাঁচালী 1956 সালে তোমার বিশেষ পুরস্কার পেয়েছিল এই কান ফিল্ম ফেস্টিভ্যালে, 1956 সালে পথের পাঁচালীর জন্য।
বুঝতেই পারছো কত ইম্পর্ট্যান্ট এটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। নেক্সট হচ্ছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আমাদের সত্যজিৎ রায়ের ফিল্মের কথা আছে, কান ফেস্টিভ্যালের সাথে যুক্ত, তাই জন্য এটাকে ইম্পর্ট্যান্ট হিসেবে পড়তে হবে আমাদের। পরবর্তী প্রশ্ন হচ্ছে কি, বাংলার রাজনীতি থেকে যে ফলতা বিধানসভা উপনির্বাচন হয়েছে সেখানে 1 লক্ষ ভোটার ব্যবধানে জয়ী হয়েছে কোন দল? সেটা হবে বিজেপি। টিএমসি যে আমানত বলে একজন দাঁড়িয়েছিলেন, আমানত তিনি হেরে গেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পিএসইউ এর বিলগ্নীকরণের দায়িত্ব সরকারি বিভাগের, কোন সরকারি বিভাগের? যদি বিলগ্নীকরণ করা হয় বা বেচে দেওয়া হয়, আস্তে আস্তে তোমার শেয়ারগুলো বিক্রি করা হয়, তাহলে তার দায়িত্ব কে থাকে? উত্তর হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট। তিনি কি বলছে এখানে, যে কেন্দ্রীয় সরকারের 48টি টোটাল অকার্যকর পিএসইউ আছে। তার মধ্যে তোমার যেমন ভারত ইমিউনোলজিক্যাল, তারপর ভারত পাম্প অ্যান্ড কম্প্রেসর, বার্ডস জুট অ্যান্ড এক্সপোর্ট, দেন হিন্দুস্তান কেবলস, ভারত ব্রিক্স, এইচএমটি ওয়াচেস, যেটা আমরা পুরো অতীতকাল থেকেই শুনে আসি এইচএমটি ওয়াচ, সেটাও কিন্তু বন্ধ করার দায়িত্ব দেওয়া হয়েছে দেখার জন্য ডিআইপিএমকে, ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেটকে। টোটাল 48টা কোম্পানিকে, পিএসইউকে দায়িত্ব দেওয়া হয়েছে, ডিআইপিএমকে দায়িত্ব দেওয়া হয়েছে এই 48টি কোম্পানিকে খতিয়ে দেখার জন্য এগুলো বিক্রি করা যায় বা বিলগ্নীকরণ করা যায় কি না। পরবর্তী প্রশ্ন, কোন আইনের অধীনে ভারতীয় জনগণনা পরিচালিত হয় যা ব্যক্তিগত তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করে? উত্তর হবে সেন্সাস অ্যাক্ট 1948। সেন্সাস অ্যাক্ট 1948 এর আন্ডারে করা হয়। তো তোমার ভারত সরকার সেন্সাস 2027 পর্যায়ে হাউস লিস্টিং এবং হাউস সেন্সাস শুরু করেছে। মনে রাখতে হবে 1872 সালে প্রথম সেন্সাস হয়েছিল এবং প্রত্যেক 10 বছর পর পর সেটা হয়ে থাকে। শুধু 2021-এ হয়নি কোভিডের জন্য, সেটাকেই এখন 2027-এ করা হচ্ছে। লাস্ট যে সেন্সাস হয়েছিল সেটি 2011-তে হয়েছিল, মনে থাকবে। তো সেন্সাস অ্যাক্ট 1948 এর আন্ডারে এটি করা হয় এবং সেটা করে কে? তোমার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া, রেজিস্ট্রার জেনারেল RGI করে এই সেন্সাসটি। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসই পোর্টাল সংকট সমাধানে কোন পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোকে নিযুক্ত করেছে? অলরেডি আমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করে এলাম, উত্তর হবে বি। পরবর্তী তোমার 16টি কোশ্চেন আমরা এখানে কমপ্লিট করলাম। এবার পরবর্তী দিনে যে এমসিকিউগুলো করব সেগুলো আশা করছি আমরা মোটামুটি 20টা মতো এমসিকিউ হবে। তো কিছু যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ, বোথ ফর প্রিলিমস অ্যান্ড মেন্স অ্যাজ ওয়েল। আর এর সাথে পিএসসি মিসেলেনিয়াস, তারপর তোমার ক্লার্কশিপ বা ডব্লিউবিপি, কেপি, পঞ্চায়েত, সব কিন্তুই এখান থেকেই কমপ্লিট হয়ে যাবে। পুরো কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে কমপ্লিট হয়ে যাবে, আলাদা করে আর পড়ার কিন্তু দরকার নেই। তো প্রত্যেক দিন তোমরা দেখতে থাকো, নলেজ কিন্তু আস্তে আস্তে গ্রো করতে থাকবে, যত পড়বে তত গ্রো করতে থাকবে। তো আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন করে যাবে। যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই কমেন্টে জানাবে। WBCS পরীক্ষায় সাফল্য কামনা করি। পরিশ্রম করুন, স্মার্ট পড়াশোনা করুন, জয় আপনাদেরই হবে।